দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ যুক্ত হয়েছে নিশ্চয়ই। নিয়াজ, তাজিয়া মিছিলটি এখন আসলে কোথায় আছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। মিছিলটি আসলে এখন কিন্তু আপনার বক্সিবাজার মোড় পার হয়ে এখন উর্দু রোডে অবস্থান করছে এবং এই উর্দু রোডটা থেকে ঠিক আপনার লালবাগ হয়ে এটি কিন্তু আপনার যাবে নীলক্ষেত মোড় হয়ে নিউ মার্কেট হয়ে আপনার ধানমন্ডি জিগাতলা গিয়ে কিন্তু এটি শেষ হবে এবং সকাল 10:15 নাগাদ কিন্তু আসলে এই মিছিলটি শুরু হয় আপনার হোসেনি দালান যে রয়েছে সেই হোসেনি দালান থেকে এবং আপনার সেখান থেকে কিন্তু পুলিশের নিরাপত্তায় কিন্তু এই মিছিলটি শুরু হয় এবং হোসেনি দালানের যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। আজকের দিনটি আসলে আপনার তারা পালন করছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র রয়েছেন তার প্রিয় দুই নাতি, তার যে আরেক নাতি রয়েছেন হোসেন মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলে আপনার আজকের এই দিনে কিন্তু আপনার কারবালার প্রান্তরে আপনার এজিদের হাতে কিন্তু আসলে নিহত হয়েছিলেন এবং সেই নিহত হওয়ার ঘটনা থেকেই কিন্তু এই শিয়া ধর্মপ্রাণ যারা মুসলিমরা রয়েছেন তারা কিন্তু আপনার এই উৎসবটি কিন্তু পালন করে আসছেন এবং তারা কিন্তু বলছেন আসলে হোসেন মোহাম্মদকে যেভাবে আপনার হোসেন আলাইহিস সালামকে যেভাবে আপনার মারা হয়েছিল ক্ষতবিক্ষত করে, সেটি আসলে তার এই মৃত্যুর যে কষ্টটা সেটি ভাগ করে নেওয়ার জন্যই কিন্তু তারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকে এবং মহান আল্লাহ তাআলার কাছে তারা আসলে আপনার প্রার্থনা করেন যাতে আপনার সামনের দিনগুলো যেন তারা আল্লাহর রাজি খুশির জন্য নিজেকে ব্যয় করতে পারেন এবং হোসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি আপনার তার অনুসারে যেন তারা চলতে পারেন, সেমনটি আসলে তারা প্রার্থনা করেন। এখানে আমরা দেখেছি আসলে আপনি দেখতে পাচ্ছেন যে নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের আপনার আপনার পতাকা এবং আপনার তাজিয়া এগুলো নিয়ে কিন্তু আসলে তারা আপনার এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু খালি পায়ে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই মিছিলের মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে আসলে তারা আপনার এক ধরনের ইবাদত করছেন এবং তারা আপনার এই যে হযরত হোসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনার হোসেন মোহাম্মদকে যে আসলে আপনার এই যে কারবালার প্রান্তরে যে মারা হয়েছিল সেই যে আপনার তার যেভাবে নিহত হয়েছিল সেটি ভাগ করে নেওয়ার জন্যই কিন্তু আসলে আপনার এই আয়োজন এবং তাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল। একসময় আমরা অনেক আগে দেখতাম যে আসলে তারা ব্লেড বা ছুরি দিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করতো, যদিও প্রশাসনের কঠোর নজর নির্দেশনার কারণে কিন্তু সেটি কিন্তু আসলে বাদ দেওয়া হয়েছে এবং প্রশাসন থেকে কিন্তু বলা হয়েছে কোনোভাবেই আপনার ছুরি বা ব্লেড বা আপনার কোনো দাহ্য পদার্থ বা আপনার কোনো আগ্নেয়াস্ত্র এইগুলো কিন্তু আসলে আপনার কোনো ধরনের কোনো ব্যবহার করা যাবে না এবং সেই কারণে কিন্তু আসলে সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু আসলে কোনো ধরনের মিছিলে কিন্তু কোনো ধরনের কোনো কিছু নিয়ে আসেনি এবং এক ধরনের কিন্তু আসলে তারা আপনার খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে আপনার এই মিছিলটি কিন্তু তারা করে যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও বেশ নজরদারি রয়েছে। তারা সামনে পেছনে কিন্তু বেশ পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন এবং আপনার কয়েক স্তরের নিরাপত্তাও কিন্তু রয়েছে। তারা কিন্তু আপনার বেশ নিরাপত্তা দিয়ে কিন্তু মিছিলটা আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সাথে কিন্তু এই হোসেনি দালানের যে স্বেচ্ছাসেবক টিম রয়েছে তারাও কিন্তু আছেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যারা আসলে চান যে আসলে আগামী দিনগুলো যেন আপনার তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা কাটাতে পারেন এবং আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন আল্লাহর রাজি খুশি তারা আপনার অর্জন করতে পারেন এবং আপনার এই যে হোসেন মোহাম্মদের আপনার অনুসারে যেন তিনি আসলে তারা সবাই চলতে পারেন, এমনটি আসলে তারা আল্লাহ তাআলার কাছে তারা প্রার্থনা করছেন এবং তারা বলছেন যে আসলে আপনার এই যে আপনার তাদের যে এই ত্যাগ, হোসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি যে ত্যাগ করেছেন এবং সেই ত্যাগের মহিমায় তারা আসলে আপনার আজকে তারা সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়। তারা কিন্তু আসলে আপনার তারা এই ত্যাগটাকে কিন্তু আসলে আপনারা তারাও আসলে আপনার গুরুত্ব দিয়ে এবং তারা এই আয়োজনটি করে যাচ্ছেন এবং এই আয়োজনটি কিন্তু প্রতি বছরই হয়। এবারও ঠিক একই ধারাবাহিকতায় ঠিক 10:15 নাগাদ কিন্তু এটি আপনার শুরু হয়েছে এবং এখন এটি কিন্তু আপনার অতিক্রম করবে আপনার প্রায়
এবং এই জিদের আপনার এই জিদের যে এজিদ যে মেরেছিল আপনার কারবালার প্রান্তরে এই হোসেন মোহাম্মদকে তা সেখানে কিন্তু আপনার যে ঘোড়াটি ব্যবহার করা হয়েছিল, হোসেন মোহাম্মদ যে ঘোড়াটি আপনার ব্যবহার করেছিল সেই ঘোড়াটিও কিন্তু আসলে রাখা হয়েছে এই র্যালিতে। এবং এখানে কিন্তু আপনার আরও বিভিন্ন ধরনের কিন্তু আপনার বড় বড় কিন্তু পতাকা রয়েছে, তোরণ রয়েছে, যেগুলো দিয়ে আসলে আপনার এবং আর্মি নামে খচিত আসলে সেই তোরণগুলো রয়েছে। এবং এগুলো নিয়ে কিন্তু আসলে আপনার তারা কিন্তু র্যালি করে যাচ্ছে এবং সবার পরনেই কিন্তু কালো পোশাক, মানে শোকের যে আপনার প্রতীক, সেটি কিন্তু আসলে সবাই কিন্তু সেই শোকের প্রতীক নিয়ে কিন্তু আপনার সেই পোশাকে কিন্তু তারা পরে কিন্তু তারা খালি পায়ে কিন্তু হেঁটে যাচ্ছে। এবং সেই সাথে সাথে কিন্তু তারা যে মাতম বলেন, যে শোকের যে মাতম, সেই শোকের মাতমটিও কিন্তু আসলে তারা করে যাচ্ছেন হাই হুসাইন নামে। এবং এমন ধ্বনি উচ্চারণ করছেন এবং আপনার যে শোকের মাতম উচ্চারণ করে যাচ্ছেন, আপনার সেই ধ্বনিতে কিন্তু আসলে আপনার তারা কিন্তু আপনার মুখরিত করে রাখছে এই পুরা মিছিলটি। এবং আপনার আর দেখছেন যে আপনার কিন্তু তাজিয়া, কিন্তু ছোট ছোট তাজিয়া, সেটি কিন্তু আসলে আপনার মিছিলে কিন্তু স্থান পেয়েছে এবং সেই ছোট ছোট তাজিয়া নিয়েও কিন্তু তারা আপনার এই মিছিলে এগিয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় বিষয় হলো আপনার ছোট ছোট শিশুরাও কিন্তু আপনার এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং বড় বড় কিন্তু যে আপনার বাঁশ দিয়ে যে তাজিয়া তৈরি করা, সেগুলো কিন্তু আসলে তারা বহন করে নিয়ে যাচ্ছে। এবং আপনার সব কিছু মিলিয়ে আসলে আপনার যে মুসলমানদের যে আপনার এই যে শিয়া যারা রয়েছে ধর্মপ্রাণ, তাদের আসলে আপনার এই যে আপনার মাতম, এবং সেই মাতমটি কিন্তু আসলেই আপনার সত্যি আসলে তাদের আপনার শোক বার্তা কিন্তু আসলে বয়ে নিয়ে আসছে। এবং তারা কিন্তু বুকে হাত দিয়ে বারবার বুকে চাপড়াচ্ছে এবং বলছে হায় হোসেন, হায় হোসেন। এটা আসলে তাদের এক ধরনের মাতম। এবং এই মাতম কিন্তু চলবে ঠিক আপনার সেই ধানমন্ডির জেগাতলায় কিন্তু এটি শেষ হবে। এবং তাদের এই মাতম উপলক্ষে কিন্তু বেশ আপনার প্রস্তুতি রয়েছিল। কিন্তু সেই আমরা সকালে যখন এসেছি, সেই সকাল থেকে আমরা দেখেছি আসলে তারা বেশ প্রস্তুতি নিয়ে রাখছে। এবং সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তাজিয়া কিন্তু যাচ্ছে। এটি কিন্তু আসলে আপনার সেই হোসেনের যে আসলে মরদেহ যেটি নিয়ে যাওয়া হয়েছিল, সেই মরদেহটি কিন্তু আপনার এই ধরনের সেই মরদেহর একটা প্রতীকী বানিয়ে কিন্তু তারা আপনার এই ছোট ছোট তাজিয়া কিন্তু আসলে তারা আপনার নিয়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে কিন্তু আপনার আর যে বাঁশ দিয়ে যে আসলে আপনার আর যে সব তাজিয়া তৈরি করা, সেগুলোও কিন্তু আসলে আপনার কিন্তু স্থান পাচ্ছে। এবং এগুলো কিন্তু বেশিরভাগ তরুণরা কিন্তু আপনার এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং সেই তরুণরাই কিন্তু আপনার এগুলো কিন্তু আসলে বহন করে নিয়ে যাচ্ছে। যদিও এইগুলো বহন করা কিন্তু একটু কষ্টসাধ্য, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু আপনার এগুলো বহন করছে। এবং এরা ইসলামের পথে আসলে তাদের এই ত্যাগে, তারা বিশ্বাস করে ইসলামের প্রতি আসলে তাদের এই ত্যাগ হয়তোবা পরকালে তারা এর কোনো আপনার সুফল পাবে। এবং হোসেন মোহাম্মদকে যে আপনার যে মারা হয়েছিল আপনার এজিদ, তার শত্রুপক্ষ, সেই শত্রুপক্ষের আসলে আপনার সেই শত্রুপক্ষকে বারবার আসলে ইসলামের পথে যেন বারবার যে বাধাগুলো আসে, সেই বাধাগুলো বিশ্ববাসীকে স্মরণ করে দেওয়ার জন্যই যেন ইসলামকে যে বারবার আসলে বাধা প্রদান করা হয় এবং ইসলামের যারা অনুসারী তাদের যে নানা ধরনের বাধা আসে, সেই জায়গাটাই বারবার স্মরণ করে দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজনগুলো করা হয়। এবং এত বছর পরেও কিন্তু তারা এখনও কিন্তু সেই আপনার হাই হোসেন নামে সেই ধ্বনি উচ্চারণ করে যাচ্ছে। এবং তারা বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আপনার দৌহিত্র এবং খুব কাছের প্রিয় যে দুই আপনার হোসেন মোহাম্মদ এবং হাসান এবং সেই হাসান এবং হোসেন যে রয়েছে, হাসান যদিও আপনার হলো যে বৃত্ত প্ররোচনায় আপনার মারা গিয়েছিলেন বিষ দ্বারা। এবং তারপরে হোসেন কিন্তু আসলে কারবালার প্রান্তরে কিন্তু আপনার করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমরা বলেছিলাম যে যদিও আপনার শোকের যে মাতম, কিন্তু আপনি দেখছেন যে আসলে ছুরি দিয়ে কিন্তু আপনার তারা কিন্তু তার নিজের ক্ষত বিক্ষত করছে তার সমস্ত শরীরটাকে। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। তাজিয়া মিছিল থেকে যুক্ত ছিলেন নিয়াজ মোর্শেদ। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামেও চলছে তাজিয়া মিছিল। দর্শক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে কি ধরনের আয়োজন দেখছেন? সারা দেশের মতো চট্টগ্রামে আসলে পবিত্র আশুরা পালন হচ্ছে, কারণ চট্টগ্রামের সবচেয়ে দুটি জায়গায় আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের যারা লোকজন আছে তারা মিছিল বের করেন। তার মধ্যে সবচেয়ে বড় মিছিল বের হয় নগর সদরঘাট থেকে। এখন
দেখতে পাচ্ছেন আসলে ইতিমধ্যে বের হয়ে গেছে। এখানে ইমাম বালা রয়েছেন একজন, তার নেতৃত্বে মূলত শিয়া সম্প্রদায়ের লোকজন মিছিল বের করেছেন, কারণ পবিত্র আশুরা উপলক্ষে যারা শিয়া সম্প্রদায়ের যেসব মুসলিম সম্প্রদায় রয়েছেন, যারা শিয়া সম্প্রদায়ের লোকজন রয়েছেন, তারা এই প্রতি বছরও নেই, এবছরও মিছিল বের করেন। বিশেষ করে চট্টগ্রামের দুটি জায়গা থেকে এই মিছিল বের হয়। একটি হচ্ছে যে চট্টগ্রামের ঝাউতলা এলাকা থেকে, আর একটা হচ্ছে চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে। আমরা সদরঘাট এলাকায় রয়েছি, এখান থেকে মিছিল বের হয়েছে। তারা নগরীর গুরুত্বপূর্ণ যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়ক প্রদক্ষিণ করে আবার এখানে ফিরবেন। তারা মিছিলে মিছিলে যেটি বলছেন আসলে ইমাম হাসান হোসেনকে যেখানে কারবালার প্রান্তরে নিহত করা হয়েছিল, যে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল, আসলে সেটি তারা যে জীবন দিয়েছেন সেটি শিয়া সম্প্রদায়ের জন্য আসলে অনেক বড় একটি উদাহরণ এবং মানবতার উজ্জ্বল একটি দৃষ্টান্ত। এবং তারা তাদের মিছিলে মিছিলে তারা যেটি বলছেন যে মানুষের কর্মের জন্য, উম্মার ভালোর জন্য, মানুষের ভালোর জন্য এবং দোয়া চেয়েছেন এবং সারা দেশে যেন শান্তি বর্ষিত হয়। এবং তারা এই মিছিলে মিছিলে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল সেটি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দেখতেছেন তারা একটি প্রতীকী কফিন নিয়ে মিছিলে বের হয়েছেন এবং সবাই একই কালারের আপনার কালো, শোক যেহেতু তাদের জন্য শোকের দিন, 10ই মুহররম, সেই শোকের দিন উপলক্ষে তারা সবাই কালো পাঞ্জাবি শার্ট টি শার্ট পরে মূলত তারা বের হচ্ছেন এবং তারা একটি প্রতীকী কফিন নিয়ে বেরোচ্ছে। সেই প্রতীকী কফিনকে তারা নাম হাসানের মরদেহ হিসাবে সেটি দেখানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে এই যে মিছিল, সেই মিছিলটি মূল সড়কে চলে এসেছে। এখানে তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। দেখছেন মূল সড়কে চলে এসেছেন। আমরা এখানে কথা বলার চেষ্টা করব যে এখানকার যে মিছিলের যিনি প্রধান ইমাম, যিনি প্রতি বছর মিছিলের নেতৃত্ব দিয়ে থাকেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তা আপনি যদি আজকের দিনটি যদি একটু আমাদেরকে বর্ণনা করতেন। প্রতিটা দিন আশুরা, প্রতিটা জমিন কারবালা, 61 হিজরিতে 10 মুহররম ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম, যে রসুলের দরিদ্র মা ফাতেমার সন্তান, মাওলা আলী শেরেবাতার সন্তান, ইয়াজিদের মতো লম্পট এবং ফাসেক ফাজের শাসক চেয়েছিল বায়াত নিতে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছেন যে আমি হুসাইনের মতো ইয়াজিদের বায়াত করা সম্ভব নয়, কারণ সে হচ্ছে একজন ফাসেক ফাজের এবং ইমাম হুসাইন হচ্ছে রসুলের সন্তান এবং আহলে বাইত। তো আমরা আজকে এটা শিক্ষা নিব যে ইমাম হোসেন জালেমের সম্মুখে মাথা নত করেননি, জুলুম স্বীকার করেননি, তিনি মোকাবিলা করেছেন। আমাদেরকেও আজকে ফিলিস্তিনের দিকে তাকাতে হবে, যে ফিলিস্তিনের উপর জুলুম হচ্ছে। আজকে আমি বলবো গাজা হচ্ছে সেকেন্ড কারবালা, সুতরাং সেখানে আলী আসগরের মতো বাচ্চারাও শহীদ হচ্ছে এবং আমরা মুসলিম উম্মাহ যদি ঐক্য না হই তাহলে আমরা এই গাজার সমাধান করতে পারবো না। ঐক্যবদ্ধ হইতে হবে এবং আমরা সুষ্ঠু সমাধান চাই এবং আমাদের শৃঙ্খলা এবং মানবতার শিক্ষা হচ্ছে এই কারবালা। উনি যেমনটা বলছেন আসলে ফিলিস্তিনের গাজায় যেভাবে সাধারণ মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে গাজায় যে হত্যা করে সেখানে আলী আসগরের মতো শিশুরা রয়েছেন, সেই গাজায় যে বর্বর হামলা সেটি তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে গাজায় যেন সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হয়, সেজন্য সারা পৃথিবীর যারা মানুষ রয়েছেন বা যারা ক্ষমতাশীল রয়েছেন তারা যেন সেটির সেই ভূমিকা পালন করে এবং গাজায় এবং ফিলিস্তিনতে যেন সুস্থ সুন্দর পরিবেশ চলে আসে। এই ইতিমধ্যে আসলে এখানকার নারী যারা রয়েছেন তারাও এই কারবালা উপলক্ষে যে তাজিয়া মিছিল, সে তাজিয়া মিছিলে তারা অংশ নিয়েছেন। পাশাপাশি শিশু থেকে সব বয়সী মানুষ, শিয়া সম্প্রদায়ের যতগুলো মানুষ রয়েছেন তারা এই মিছিলে সামিল হয়েছেন। তারা যেটি বলছেন আসলে সারা দেশে বা পৃথিবীতে যেখানে জুলুম নির্যাতন হচ্ছে এগুলো আসলে বন্ধের খুব প্রয়োজন এবং ইমাম হাসান হুসাইন সারা পৃথিবীর উম্মার জন্য আসলে একটি রহমত স্বরূপ এসেছিলেন এবং তাকে যে এজিদ বাহিনী নির্মম ভাবে হত্যা করা হয়েছিল সেটি আসলে বর্বর একটি হত্যাযোগ্য, সেটি আসলে ক্ষমা হওয়ার অযোগ্য তারা বলছেন। তারা যেটি বলছেন যে গাজায় যে হামলা হচ্ছে এবং ফিলিস্তিনতে যে বর্বর হামলা চালাচ্ছে, ইসরায়েল দখলদার বাহিনী যে হামলা চালাচ্ছে সেটির প্রতিবাদ তারা করছেন এবং তারা চাচ্ছেন গাজায় যেন দ্বিতীয় কারবালা যেটি হচ্ছে সেটি অতি দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা হয়। দেখছেন এখানকার যারা শিয়া সম্প্রদায় রয়েছেন তারা
কালো কাপড়ের কালো শোকবাহ যেহেতু দিন, সেই কালো কাপড় পরেই তারা মূলত এই মিছিলে বের হয়েছেন এবং তারা হাই হুসাইন করে বিভিন্ন ধরনের প্রতিধ্বনি দিচ্ছেন এবং একটি প্রকৃতিক কফিন নিয়ে তারা বের হয়েছেন। আমরা চেষ্টা করব এখানকার যারা নারীরা এসেছেন তাদের সাথে কথা বলার জন্য। আজকে তো 10 মুহররম, এই উপলক্ষে আপনাদের ইয়াগুলো যদি বলতেন, মানে আনুষ্ঠানিকতা যদি বলতেন। আজকে আমাদের আনুষ্ঠানিকতা হচ্ছে আজকে আমরা শিয়া মুসলিম একজন, আজকে ইমাম হুসাইন সব কারবালার শহীদ হয়েছেন এবং বিপাশিত অবস্থায়, তো আমরা এটাই স্মরণ করে আজকে এই শোক মিছিলটা আমরা বের করেছি। তারা যেটা বলছেন যে ইমাম হোসেনকে যে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে, সেই শহীদ উপলক্ষে মূলত সেই দিনটিকে স্মরণ করার জন্যই তারা একটি শোকবাহ মিছিল বের করেছেন। এখানে বিভিন্ন সম্প্রদায়ের নারীরাও, যারা শিয়া সম্প্রদায়ের নারী রয়েছেন তারাও কিন্তু বের হয়েছেন। তারা সেই শোকবাহ দিনটি স্মরণ করার জন্যই তারা কালো কাপড় পরিহিত হয়ে তারা মূলত এখানে এসেছেন। তাদের যেই দেখছেন মিছিল, সেটি সড়কে চলছে। তারা এখন নগরীর নিউ মার্কেট যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেটিতে যাচ্ছেন এবং সেখানে প্রত্যেকে একটি কফিন যেটি রয়েছেন শিয়া সম্প্রদায়ের, যেটিতে ইমাম হাসানের মরদেহ রয়েছে বলে তারা এবারে একটা প্রকৃতিক কফিন নিয়ে মূলত তারা মিছিলে বের হয়েছেন। চট্টগ্রাম শহরে যে জাহাতলা থেকে যে মিছিলটি বের হয় শিয়া সম্প্রদায়ের, সেটিও কিছুক্ষণ আগে বের হয়েছে বলে আমরা জেনেছি। সেই জাহাতলার সেই মিছিলটাও নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার তারা সেখানে প্রবেশ করে। যেখানে দিনভর সারাদিন বিভিন্ন ধরনের আলোচনা সভা, দোয়া মাহফিল এবং মুসলিম উম্মার জন্য সেই দোয়া সেটি তারা পালন করবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো এটা একটু কথা বলার চেষ্টা করব যে আপনি তো এটা বহন করছেন, একটু যদি বলতেন কেমন অনুভূতি হচ্ছে আপনার? নিজের ইমানের প্রশান্তি হচ্ছে, যেহেতু কারবালার শহীদের বিনিময়ে এই জিনিসটা আমরা বহন করতেছি। যখন আমরা সেখানে ছিলাম না, আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা যদি সেখানে থাকতাম, আমরা ইমামের পক্ষে থেকে আমরা এই তাবুত, এই জানাজা আমরা ওনার জন্য তুলতাম, যেহেতু ওখানে ওনার জানাজা উঠে নাই, এই ওনার স্মরণে এই জিনিসটা করা হচ্ছে। তো তাই এখনো যদি মানুষের বোঝার বাকি থাকে, পৃথিবীতে এখন ফিলিস্তিনের উপরে যে জুলুম হচ্ছে সেটাই মানুষ দেখে বুঝতে পারতেছে আজকে মুসলমানরা কোথায়। আজকে 70 বছর ধরে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সব জায়গায় মুসলমান মার খাচ্ছে, কিন্তু আজকে কোনো প্রতিবাদ নাই মুসলমানদের, একমাত্র এই ইরান ছাড়া। আপনি দেখেন এখন কোনো প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। তাইলে মানুষের যদি এখনো বোঝার থাকে তাহলে বুঝতে পারবে, নাইলে তো বোঝার কিছু বলার কিছু থাকে না। তাই উনি যেটা বলছেন, আসলে এখনো যে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানো হচ্ছে, তারা যদি বলছেন কোন মুসলিম দেশ বা ক্ষমতাসীন কোন দেশ এখন এই বিষয়ে কথা বলছে না, শুধু ইরান ছাড়া। তো তারা বলছেন গাজা এবং ফিলিস্তিনিতে বর্বর হামলা যেন দ্রুত বন্ধ এবং সারা পৃথিবীতে যেন শান্তি বর্ষিত এবং শান্তির জন্য কাজ করা হয়, সেই বিষয়ে তারা বারবার বলছেন। এই ছিল চট্টগ্রাম নগরের সদরঘাট থেকে শিয়া সম্প্রদায়ের যে মিছিল, সেই মিছিল থেকে আমার কাছে থাকা সর্বশেষ। আমাদের সহকর্মী একেএম নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, এবার কোটা আন্দোলন প্রসঙ্গ। কোটা আন্দোলন ইস্যুতে সব বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোটা আন্দোলনের সবশেষ খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর যুক্ত হয়েছে নিশ্চয়ই, আমার সাথে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। শাহিনুর, আপনি জানাবেন যে আসলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের আজকের কর্মসূচি কি কি, আপনার কাছে কি খবর আছে আমাদের দর্শককে জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রেজিস্ট্রার ভবনের এখানে কিন্তু তারা অপেক্ষা করতেছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন আবাসিক হলে আমরা গিয়ে আবাসিক হলের সামনে গিয়ে দেখেছি যে এখন পর্যন্ত কেউ হল ছাড়ছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু কয়েকজন ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে বিশেষ করে যে তারা যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এখন তো ইউজিসির
সিদ্ধান্ত তারা মানবে না, কিন্তু তারা যেটা জানিয়েছে যে সিন্ডিকেট সবার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের অপেক্ষায় তারা আছে, এমনটি কিন্তু আমাকে জানিয়েছে। এবং আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবনে কিন্তু এখানে কিন্তু যে সিন্ডিকেট সকাল 10টার থেকে কিন্তু সিন্ডিকেট সভা হচ্ছে। এই বাহিরে কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু অপেক্ষা করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাকে জানাই যে আমরা জাহাঙ্গীরনগরে বিভিন্ন অলিতে গলিতে এবং রাস্তায় ঘুরেছি, দেখছি জাহাঙ্গীরনগরে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি যে ছাত্ররা বিভিন্ন মোড়ে এবং স্পটে বিভিন্ন জায়গায় কিন্তু দলে দলে বসে আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন বিশেষ করে দেখার পালা যে এই সিন্ডিকেট সবাই যে সিদ্ধান্তটি হয় সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে কিন্তু ছাত্ররা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো কর্মসূচি নেই বললেই চলে, কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সবাই কিন্তু রেজিস্ট্রার ভবনের এখানে অপেক্ষা করছে যে কি হয় সিন্ডিকেট সবাই, তারপরে পরবর্তী সিদ্ধান্তই করবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতি। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি জানেন যে গতকাল যে দিনভর সংঘর্ষ উত্তেজনা বিরাজ করছিল, সেই ঘটনার পর থেকে গতকাল রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং একই সঙ্গে আজ দুপুর 12টার মধ্যেই শিক্ষার্থীদেরকে হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যে কারণে সকাল থেকে আমরা দেখেছি যে খুব সকালে অর্থাৎ 5টার পর থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। এখন কিন্তু বেলা 11টা পেরিয়েছে। আমরা ক্যাম্পাসে রয়েছে, ক্যাম্পাসে কিন্তু কোনো শিক্ষার্থীদেরকে আমরা এই মুহূর্তে দেখছি না, তারা হল থেকেই নিজ নিজ দায়িত্বে তারা কিন্তু চলে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রেখে ছেলেরা বা ছাত্ররা যারা আছে তারা কিন্তু নিজেরাই চলে গেলেও যে এখানে যে রোকেয়া হল রয়েছে সেই রোকেয়া হলের শিক্ষার্থীরা কিন্তু তাদের অভিভাবকদের সঙ্গে চলে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ক্যাম্পাসের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে, কোথাও কেউ নেই। বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি, সেই সড়কটি কিন্তু এখন সড়কটির উপর দিয়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় যদি বলি যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তিনি নিহত হয়েছেন, তার এই নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক জানিয়েছে। একই সঙ্গে তার যে গ্রামের বাড়ি পীরগঞ্জ, সেখানে কিন্তু ইংরেজি বিভাগের শিক্ষকরা এবং প্রক্টোরিয়াল বোর্ডের সদস্যরা সেখানে গেছেন। শোকসপ্ত যে পরিবার রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলেছেন। তো এই যে বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি এখন কেমন রয়েছে, আমরা এই নিয়ে কথা বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। আমরা জানতে চাই যে এখন বিশ্ববিদ্যালয়ের কী পরিস্থিতি? বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই মুহূর্তে খুবই আমরা শোক সন্তপ্ত, সবারই মন খারাপ। আমরা একজন শিক্ষার্থীকে হারিয়েছি। আমরা অভিভাবক হিসাবে এটা নিয়ে আমাদের আসলে শোক প্রকাশ করার ভাষা আমরা জানা নাই এর জন্য। তো এর পাশাপাশি এই শিক্ষার্থী হারানোর পরে যে বিশ্ববিদ্যালয় যে একটি আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করি রাত্রে আমাদের প্রশাসন সিন্ডিকেট ডেকে বন্ধ করেছে। আমরা সকালে এসেছি যে হলের শিক্ষার্থীরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা যেন দ্রুতই হল ত্যাগ করে নিরাপদে বাড়িতে ফিরতে পারে, সেজন্য আমরা একটু দেখাশোনা করছি। আর এই আর কি, আমরা আসলে খুবই আবু সাইদের মৃত্যুতে আমরা খুবই ব্যথাতুরভাবে আমরা আসলে সময় পাই। যারা আহত হয়েছেন তা হাসপাতালে আছেন, তাদের ব্যাপারে কি ভাবছেন? আহত হয়েছে, কালকে আমরা দেখতে গিয়েছি। আমাদের প্রশাসন মেডিকেলে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন এবং ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। আমাদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিভিন্ন সময় যাচ্ছেন, নিজ নিজ যে শিক্ষার্থীরা আহত হয়েছে সেই বিভাগের শিক্ষকরা গিয়েছেন, দেখেছেন। যে যার মতো আমরা সাহায্য করেছি, আমরা তাদের পাশে আছি। আমরা শিক্ষার্থীদের এই অপূরণীয় ক্ষতি, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি, থাকবো। উপাচার্য স্যার তো আক্রান্ত হয়েছিলেন, এখন তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন? উপাচার্য স্যার রাত্রে আক্রান্ত হওয়ার পর আমরা ওখানে সার্কিট হাউসে ওনাকে নিয়ে গেছি। সার্কিট হাউসে আছেন, নিরাপদে আছেন ওনার পরিবার সহ।
সার্কিট হাউস থেকে উনি সিন্ডিকেট মিটিং করেছেন। যে আমরা শুনছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমাদের সঙ্গে কথা বলছিলেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখন বেলা প্রায় 12টা বাজতে যাচ্ছে, তো দুপুরের পরে কিন্তু গায়েবী জানাজা নামাজ হবার কথা রয়েছে। তো আমরা প্রশাসনের যারা এখানকার শীর্ষ কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখবেন বা এখন পর্যন্ত রয়েছে এমনটি তারা জানিয়েছিলেন। তো এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বশেষ খবর। আমাদের সহকর্মী রফিকুল ইসলাম যুক্ত ছিলেন আমার সাথে। দেখছেন দেশ জনপদ লাইভ। কোটা আন্দোলনের সবশেষ খবরাখবর জানাতে দর্শক ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ইলিয়াস, ক্যাম্পাসের আজকের কি অবস্থা দেখছেন এবং শিক্ষার্থীদের আজকের কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু আজকে অর্থাৎ সকাল 11টা থেকে তাদের প্রোগ্রাম শুরু হয়েছে। এই বিষয়টি গতকাল রাতে কিন্তু ময়মনসিংহ প্রেসক্লাবের সংবাদ মাধ্যমে কোটা আন্দোলনকারী যারা সমন্বয়ক আছে তারা কিন্তু সেই বিষয়টি জানিয়েছিলেন। আজকে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন মিছিলে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এই রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে কিন্তু তারা জড়ো হচ্ছেন। অর্থাৎ তারা তাদের দাবি হচ্ছে কোটা সংস্কার না করা পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে এবং যারা নিহত হয়েছেন তাদের বিচার করার দাবিও কিন্তু এই সমাবেশ থেকে জানানো হয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে দেখেছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিল। আজকে দেখেছি বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে আসছেন। সর্বস্তরের শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে তারা কিন্তু এই আন্দোলনে যোগ দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে কিন্তু কিছুক্ষণ আগেই এই কোটা সংস্কার আন্দোলনের যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ বেলা 1টা পর্যন্ত এই রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি অবস্থান করার কথা রয়েছে। এবং আন্দোলনের যে সমন্বয়কারী যারা আছেন তারা বলছেন যে শিক্ষার্থীরা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা তাদের আহ্বানে কিন্তু আন্দোলনে যোগ দিচ্ছেন এবং শিক্ষার্থীদের অভিভাবকও কিন্তু তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এই যে কোটা সংস্কার পদ্ধতি সেটি কিন্তু ত্বরান্বিত করার যে আহ্বান সেই আন্দোলন থেকে কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে যতদিন না পর্যন্ত কোটা সংস্কার না হয় ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এবং সরকারকে কিন্তু বাধ্য করা হবে এই কোটা সংস্কার যেন অচিরেই করা হয় সেই বিষয়টি মেনে নিতে কিন্তু সরকারকে বাধ্য করা হবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখছি যে স্লোগানে কিন্তু বিভিন্ন মোড় থেকে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে এই টাউন হল মোড়ে এসে কিন্তু তারা মিছিল সহকারে আসছেন, জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তারা যে রাজপথে আছেন রাজপথে থাকবেন এবং কোটা সংস্কার আন্দোলন সফল করার পর তারা রাজপথে ছেড়ে যাবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য। যদি আমি একটু বলে রাখি যে খুলনায় কিন্তু কোটা আন্দোলনকারীরা সকাল 10টার পরপরই মাঠে নামা শুরু করেছে। আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নগরীর নতুন রাস্তা মোড়। এখানে খুলনা যশোর যে মহাসড়কটি আছে এই সড়কে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু নেমেছে। তাদের অনেক দাবি দাবা নিয়ে আসলে তারা নেমেছে। বিশেষ করে তারা কোটা আন্দোলনকারীদের এই বাংলাদেশে যে গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনার তারা আসলে নিন্দা জানিয়েছে। পাশাপাশি তাদের যে নূর ইসলাম রকি যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে জামালপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। মেহেদি, আপনি জানাবেন বন্যা পরিস্থিতির অবস্থা এবং বন্যার্তরা আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা পেয়েছে, তাদের দুর্ভোগ কেমন দেখছেন, সব মিলে জানাবেন।
যদি 2 সপ্তাহ কিন্তু স্থিতি ছিল জামালপুরের যে বন্যা, সেটি কিন্তু 4 বছর পরে এরকম একটি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে জামালপুরের 4টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ এবং মানবতর জীবনযাপন করছে। এখনো তারা বন্যার পানি চলে গেলেও কিন্তু তারা মাত্র কিন্তু লোকালয় থেকে পানি চলে গেছে, তারা কিন্তু যার যার বাড়ির দিকে অবস্থান করছেন, বাড়িও কিন্তু ভেঙে গেছে বন্যার পানির স্রোতে। এছাড়া রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ, ত্রাণ তৎপরতা নেই বললেই চলে। বারবার জেলা প্রশাসন বলছেন যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে 2 লাখ বানবাসীদের জন্য মাত্র 7.5 লাখ টাকা ও 540 মেট্রিক টন চাল, যা জনপ্রতি 7 থেকে 8 টাকারও কম হয়ে পড়ে জনপ্রতি পড়েছে। এই কারণে কিন্তু যারা বানবাসী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ কিন্তু তাদের খোঁজ খবর নেয়নি। আর একটু জানাতে চাই যে ইতিমধ্যে মাছের ঘের সহ যে রাস্তাঘাট সকল কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে জেলার প্রায় 12,000 হেক্টর ফসলি জমি কিন্তু নষ্ট হয়েছে। এই মুহূর্তে যে পাট এবং আমন ধানের যে বীজতলা, সেটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে, কৃষক কিন্তু আর ঘরে তুলতে পারবে না। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে গোখাদ্য এবং শিশু খাদ্যের মারাত্মক অভাব এই বানবাসী এলাকার মানুষদের মাঝে, এবং গ্রামীণ যে রাস্তাগুলো রয়েছে সেগুলো একেবারেই চলার কিন্তু অনুপযোগী হয়ে পড়েছে। সবকিছু মিলিয়ে এখনো কিন্তু 50,000 মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন এবং এদের খোঁজ খবর নেওয়ার জন্য কেউ নেই। তারা বারবার জেলা প্রশাসন থেকে শুরু করে সবার কাছে অনুরোধ করেছেন যেন দ্রুত সময়ের মধ্যেই ত্রাণ তৎপরতা আরেকটু বৃদ্ধি করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুথি এখন যদি বলি সুনামগঞ্জে বন্যার কোনো পরিস্থিতি নেই, কারণ বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি, এটি হচ্ছে সুরমা নদী হচ্ছে সুনামগঞ্জের প্রধান নদী এবং এই নদীর পানি কিন্তু বর্তমানে বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে বন্যার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বললেই চলে। তবে বন্যার পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এখন কিন্তু মানুষের দুর্ভোগ ফুটে উঠছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জে প্রায় 610 কিলোমিটারের সড়কের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে যে স্থানীয় সরকার প্রকৌশলের যে সড়ক, গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কের কিন্তু 500 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ও জনপথের 110 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে কর্তৃপক্ষ। এই ক্ষতগুলোতে কিন্তু তারা প্রাথমিকভাবে ব্যয় নির্মাণ করেছেন প্রায় 1250 কোটি টাকা। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে তাহার অঞ্চলে এখানে অনেক পুকুর আছে, সেই প্রায় 8200 পুকুর কিন্তু পানিতে ভেসে গিয়েছিল। 3 পুকুর 75 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। তবে এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জে প্রায় 2000 হেক্টর ফসলি জমি ও সবজি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার টাকায় মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।